হঠাৎ আমার মনে উদয় হলো, মানে শয়তানি বুদ্ধি উদয় হলো যে ভাইয়া কি দেখে আমি এই বিষয়টা একটু দেখবো। যে ভাইয়া কি দেখে প্রতিদিন রাতে, শুধু দেখেই না, সে যেন কি করে আমার পুরো খাটটা কেমন যেন নড়াচড়া করে, আমি এরকম ফিল করি। কলা বাগানে সেই লাস্ট পর্যায়ে গিয়ে একটা কলা গাছের আড়ালে বসলাম। বসার পরে সেখানে ওদেরকে বিষয়টা বললাম, দেখালাম যে এইভাবে এটা করতে হয়। তো এটা দেখার পরে ওরা অবাক, কারণ ওরা তো আসলে গ্রামের ছেলে পেলে, জীবনে এসব চিন্তা তো ওদের মাথায় কোনোদিন ভুলেও আসে না। মানে আমার মনের ভিতরে একটা দুষ্ট জানোয়ার মানে বৃদ্ধি পাচ্ছে, আমি ফিল করতেছি। আর 10টা গল্প পড়ার পরে এর মাঝখানে আরো 2-3 বার আমি খারাপ কাজ করছি গল্প পড়ার মাঝখানে। তো তারপরে আমি ভাবলাম যে আসলেই তো এগুলো তো ভিডিওর থেকে বেশি শিহরিত। একটা করে দিন যাচ্ছে আর আমার মনের ভিতরের জানোয়ারটা বড় হচ্ছে। আস্তে আস্তে জানোয়ারটা মনে হচ্ছে যে আমার থেকে বেরিয়ে আসবে। আজ আমি আপনাদের মাঝে এমন একটি গল্প শেয়ার করব, যেটা কাল্পনিক বা বানানো কোনো গল্প নয়। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের এক বড় ভাই গল্পটি আমাদের মাঝে পাঠিয়েছেন। গল্পটি আমি আপনাদের মাঝে শেয়ার করছি। গল্পটা শুরু হয়েছিল 2008 সালে। তখন আমি ক্লাস 4-এ পড়তাম। আমি আমার বড় ভাইয়ের সাথে রাতে ঘুমাতাম। বড় ভাইয়ের একটি বাটন ফোন ছিল, ওই ফোনেই আমি মুভি, নাটক এগুলো দেখতাম। প্রতিদিন রাত 9টা, 10টা বা 11টা পর্যন্ত আমি মোবাইলে নাটক, মুভি দেখে ঘুমিয়ে যেতাম। কিছুদিন ধরেই হঠাৎ একটা জিনিস খেয়াল করলাম যে আমার বড় ভাই রাতে কি যেন দেখছে, হয়তো কোনো মুভি বা নাটক দেখছে, কিন্তু তার ফোন থেকে অদ্ভুত কোনো নারীর শব্দ আসতেছে, আওয়াজ কানে আসতেছে, যেটা আমাকে বিব্রত করলো। আমি ভালোভাবে শুনতে চেষ্টা করলাম যে আওয়াজটা কিসের বা কোন নাটক বা মুভির হতে পারে কিনা। কিন্তু আমি কিছুক্ষণ সময় অবজারভেশন করার পরে বুঝলাম যে এটা কোনো নাটক বা মুভির সাউন্ড না। তো আমি আর ওই বিষয়ে কোনো ভ্রুক্ষেপ না করে ঘুমিয়ে গেলাম। এভাবেই 3-4 দিন আমি বিষয়টা খেয়াল করলাম। খেয়াল করার পরে হঠাৎ আমার মনে উদয় হলো, মানে শয়তানি বুদ্ধি উদয় হলো যে ভাইয়া কি দেখে আমি এই বিষয়টা একটু দেখবো। যে ভাইয়া কি দেখে প্রতিদিন রাতে। এখানে একটা কথা বলি, শুধু দেখেই না, সে যেন কি করে আমার পুরো খাটটা কেমন যেন নড়াচড়া করে, আমি এরকম ফিল করি। তারপর ভাইয়া উঠে ওয়াশরুমে চলে যায়, ওয়াশরুম থেকে এসে ঘুমিয়ে যায়। প্রতিদিনই আমি এটা খেয়াল করি। তো তারপর আমার মাথায় সেই দুষ্ট বুদ্ধি যে ভাইয়া কি করে, কি দেখে সেটা আমি দেখব। এই জন্য ওই দিন রাতে আমি চিন্তা করলাম যে আজকে ভাইয়া যখন ঘুমিয়ে যাবে, ঘুমিয়ে যাওয়ার পরে আমি দেখব ভাইয়া কি করে, বা তার ফোনে আমি খুঁজে দেখবো যে ভাইয়া কোন মুভিটা দেখে। যেই ভাবা সেই কাজ। ভাইয়া ঘুমিয়ে গেছে, তখন আনুমানিক রাত 3টা বাজে। 3টার দিকে ভাইয়া বিভোর ঘুমে নাক ডেকে ঘুমাচ্ছে। আমি তখন আস্তে করে তার ফোনটা হাতে নিলাম। হাতে নিয়ে মেমোরি কার্ডের ফোল্ডারগুলোতে ঢুকলাম। আপনারা হয়তো অনেকেই জানেন যে বাটন ফোনের, জাভা ফোনে মেমোরি স্লট একটা অপশন ছিল। সেই মেমোরি কার্ডের ফোল্ডারে যাওয়ার পরে আমি খোঁজা শুরু করলাম। অনেকগুলা ফোল্ডার, ভিডিও ফোল্ডার, পিকচার ফোল্ডার, সব ফোল্ডার খুঁজে দেখতে লাগলাম যে কোথায় ওই ভিডিওগুলো আছে। তারপর আমি একটা পর্যায়ে সেই ভিডিওগুলা খুঁজে পেলাম। খুঁজে পাওয়ার পর আমি ফোনের সাউন্ড একদম কমিয়ে দিলাম। কমিয়ে দিয়ে ভিডিও দেখা শুরু করলাম। 5 মিনিট ভিডিও দেখার পরেই আমার মধ্যে কেমন যেন একটা অজানা অনুভূতি কাজ করতে শুরু করলো। আমার শরীর কাঁপতে শুরু করলো, শরীর আস্তে আস্তে ঘামতে শুরু করলো। এর কারণ হলো যে আমি এরকম ভিডিও বা এরকম দৃশ্য আমি আমার জীবনে কখনো দেখিনি। এটা আমার জীবনে প্রথম যে এরকম একটা দৃশ্য আমি আমার চোখের সামনে দেখতেছি। যেটা দেখতেছি সেটা আপনাদেরকে আমি কি বলবো, সেটা আপনারা অনেকে জানেন যে আমি কি দেখতেছিলাম। এভাবে আমি 2টা ভিডিও দেখলাম। দেখার পর আমি ভাবলাম যে এখন ঘুমিয়ে যাই, কিন্তু না, আমার মন কোনোভাবেই মানলো না। মন চাচ্ছে যে আরো ভিডিও দেখি। তারপর আমি আরো ভিডিও দেখা শুরু করলাম। এভাবে দেখতে দেখতে ফোল্ডারে থেকে প্রায় 9টার মতো ভিডিও দেখলাম। 9টার মতো ভিডিও দেখার পরে আমার ভিতরে অন্যরকম একটা অনুভূতি, শিহরণ কাজ করতে শুরু করলো। আমার শরীর কেমন যেন হয়ে গেল। আমি ভাবলাম যে কেন এরকম হচ্ছে। আমি কিছুতেই বুঝতে পারতেছি না যে কেন এমন হচ্ছে, কারণ আমার এই বিষয়ে ইতিপূর্বে কোনো জ্ঞান নাই। আমি মাত্র ক্লাস 4-এ পড়ি।
এই সময়ে আমার এরকম 2008 সালে এরকম জ্ঞান থাকারও কথা না, কারণ এখনকার দিনের মতো ডিজিটালাইজেশন তখন ছিল না, এরকম কোনো জ্ঞান আমার থাকার কথা না। তো আমি তারপর ফোনটা রেখে 9টা ভিডিও দেখার পরে আমি ফোনটা রেখে শুয়ে পড়লাম, ওয়াশরুমে গেলাম, ওয়াশরুম থেকে আসে শুয়ে পড়লাম। আমার কিছুতেই ঘুম আসছে না, তারপরেও ঘুমানোর চেষ্টা করলাম। এক পর্যায়ে কখন ঘুমিয়ে গেছি আমি নিজেও জানি না। তো ঘুম থেকে উঠে আমি ফ্রেশ ট্রেশ হয়ে স্কুলে চলে গেলাম। স্কুলে আমার 3টা খুব ভালো বন্ধু ছিল, এখনকার যেটাকে বলে বেস্ট ফ্রেন্ড। তখন তো আসলে আমরা বেস্ট ফ্রেন্ড ক্লোজ ফ্রেন্ড এগুলো বুঝতাম না, বুঝতাম যে ওর সাথে আমার খুব ভালো সম্পর্ক, আমার ভালো বন্ধু, এটা ভাবতাম। তো এটা ভেবে আমি ক্লাসে বসে আছি আর ভাবতেছি যে ওদের কাছে কি আমি বিষয়টা কি শেয়ার করবো কি করবো না, করবো কি করবো না, করবো কি করবো না। কিন্তু আসলে তখন তো আমার মধ্যে এরকম কোনো জ্ঞান নাই যে এই কথাটা শেয়ার করলে কি হতে পারে বা এরকম কোনো কিছু হবে, এটা তো আমি কখনো ফিল করার মতো বয়স আমার কিন্তু তখন না। তো তারপরে আমি ভাবলাম যে না, শেয়ার করি, যেহেতু আমার ভালো বন্ধু, দেখি ওরা এরকম কোনো কিছু কখনো দেখছে বা শুনছে কিনা। এই জন্য কি করলাম, আমি এটা ওদের কাছে শেয়ার করার উদ্দেশ্যে বললাম যে আজকে তোদের সাথে আমার কিছু কথা আছে, স্কুল শেষে আমরা চল একটু ওইদিকে যাব। আমাদের স্কুলের পিছনে ছিল একটা কলা বাগান ছিল, সেই কলার বাগানের পিছনে আমরা ওইখানে যেয়ে কথা বলবো, এটা তাদেরকে আমি বললাম। বলার পরে ওরা বলতেছে আচ্ছা ঠিক আছে যাবরি। তো তারপর স্কুল ছুটি হলো 12টায়। স্কুল ছুটি হওয়ার পরে সবাই যখন আমরা বের হলাম, আমি বাইরে দাঁড়িয়ে থাকলাম তোরা কখন আসবে। তারপর ওরা আসলো, আসার পরে আমরা একসাথে কলা বাগানের দিকে চলে গেলাম। কলা বাগানের দিকে গিয়ে ওই পাশে একবার শেষ কর্নারে, কলা বাগানের শেষ কর্নারে চলে গেলাম। কারণ যদি এই পাশ থেকে কেউ শুনে, মনের ভিতরে একটা ভয় কাজ করছে, যদি অন্য কেউ শুনে এইসব বিষয়ে কথা বলতেছি, তাহলে আমরা এত ছোট মানুষ, এইসব বিষয় জানি। আর ওই সময়ে এরকম বিষয়গুলা, মানে এই টপিকগুলা এতটা ভাইরাল কোনো টপিক ছিল না। এখন তো আমাদের কাছে মানে আমরা তো মনে করি যে অশ্লীল ভিডিও এটা তো কোনো বিষয়ই না, কিন্তু তখনকার সময়ে একটা অশ্লীল একটা গান যতটা মানে ইফেক্ট করতো, এখনকার অশ্লীল ভিডিওগুলো এতটা ইফেক্টেবল না। তো তারপরে আমি ওদেরকে নিয়ে কলা বাগানের সেই শেষের দিকে চলে গেলাম। শেষের দিকে গিয়ে তারপরে একটা কলা গাছের আড়ালে বসলাম, বসে বললাম শোন, গতকাল রাতে আমি ভাইয়ার ফোনে এইগুলা দেখছি। এখন আমার কথা শুনে ওদের চোখ বড় বড় হয়ে গেছে, যাই কি বলে, এগুলা কিভাবে সম্ভব, এগুলা কি হতে পারে নাকি? তো পরে ওদেরকে আমি বলতেছি, ওরা বলতেছে যে এটা কিভাবে হয়, এটাও কি হতে পারে বা এগুলা কি সম্ভব? তো তখন আমি বললাম ঘরে সম্ভব, আমি দেখছি, আমি শুধু একটা দেখি নাই, এরকম অনেকগুলা ভিডিও আমি দেখছি। তো তারপরে ওরা বলতেছে যে তাহলে আমাদেরকে কি দেখাবি? তো পরে আমি বললাম আসলে দেখ, এটা তো ভাইয়ার ফোন, ভাইয়া তো সারাদিন বাইরে থাকে, কাজ করে, রাতে আসে, রাতে এসে আমার সাথে শুধু ঘুমায়, খাওয়া দাওয়া করে আমার সাথে ঘুমায়, তখন আমি দেখি। তোদের সাথে তার দেখানো সম্ভব না, কিন্তু যদি আমি পারি তাহলে তোদেরকে দেখাবো। তো এটা বইলা ওদেরকে নিয়ে আমি চলে আসলাম। চলে আসার পরে আমি চিন্তা করতে লাগলাম যে কখন রাত হবে, কারণ ওই যে শয়তানি যে চিন্তা ভাবনা, দুষ্ট চিন্তা আমার মাথায় ঘুরছে যে রাত হলেই আমি ভিডিও দেখতে পারবো। মানে আমার মনের ভিতরে ভিডিওগুলা এমন ভাবে গেঁথে আছে যে আমি চোখ বন্ধ করলেও সেই ভিডিওগুলা দেখতে পাচ্ছি, এরকম মনে হচ্ছে আমার। আমি চিন্তা করলাম যে কখন রাত হবে। রাত হওয়ার পরে আমি ভাইয়ার ফোনটা, ভাইয়া কখন ঘুমাবে, ঘুমানোর পর আমি ভাইয়ার ফোনটা নিব, এই ভিডিওগুলো দেখবো। মানে আমার চিন্তা হইলো দুষ্টু বুদ্ধি, মানে আমার মাথায় দুষ্টু বুদ্ধি এমন ভাবে ঘুরতেছে যেটা আপনাদের আমি বলে বোঝাতে পারবো না। আমি বাসায় গিয়ে অপেক্ষা করতে লাগলাম যে কখন রাত হবে, কখন ভাইয়া আসবে, কখন আমি ভাইয়ার কাছ থেকে ফোন নিয়ে ভিডিওগুলো দেখতে পারবো। তো যাই হোক, দিন পেরিয়ে রাত হলো, ভাইয়াও আসলো, খাওয়া দাওয়া করে শুইলাম। আমি ভাইয়ার ফোনে কার্টুন দেখছিলাম। ওই দিন ভাইয়া নাকি নতুন কার্টুন নিয়ে আসছে, আমাকে বললো যে তোর জন্য কার্টুন নিয়ে আসছে। তখন আমরা টম এন্ড জেরি কার্টুন দেখতাম, তো টম এন্ড জেরি কার্টুন দেখতেছি। তো 2-3টা ভিডিও দেখার পরে আমার আর ভালো লাগলো না। আমি বললাম ভাইয়া আমি আজকে ঘুমিয়ে যাই, আমার ভালো লাগছে না। মানে ভাইয়াকে মিথ্যা বলে আমি তাড়াতাড়ি ঘুমানোর ভান করে ঘুমিয়ে গেলাম। তো ঘুমানোর পরে সেই আগের ঘটনার পুনরাবৃত্তি, ভাইয়া সেই ভিডিও দেখা শুরু করলো। এক পর্যায়ে ওয়াশরুমে গেল, ওয়াশরুম থেকে আইসা শুয়ে পড়লো, নাক ডেকে ঘুম। আমি যখন দেখলাম, আমি কনফার্ম করলাম যে ভাইয়া সত্যি ঘুমাইছে কিনা। তখন দেখলাম যে সে নাক ডেকে ঘুমাচ্ছে, তখন ভাবলাম যে ভাইয়া সত্যি ঘুমাচ্ছে। তখন আমি চুপি চুপি ভাইয়ার ফোনটা নিলাম। ফোনটা নিয়ে আমি আজকে আবার সেই ভিডিও ফোল্ডারে ঢুকলাম, কিন্তু ঢুকে দেখি কালকের ভিডিওগুলো আর নেই ওইখানে। আজকে নতুন ভিডিও, মানে কালকে যে ভিডিওগুলো আমি দেখছি সেই ভিডিওগুলো নেই, এখানে অন্য ভিডিওগুলা
লোড করা, মনে হলো যে নতুন আজকে ভিডিও তুলে নিয়ে আসছে, যেহেতু আমার জন্য টম এন্ড জেরি উঠাই নিয়ে আসছে, তার মানে আজকে নতুন ভিডিও উঠাই নিয়ে আসছে। তো আমি আবার নতুন ভিডিও দেখতে শুরু করলাম। এভাবে আমার দিন কাটছে, দিন পেরিয়ে রাত হয়, রাতে আমি এগুলো করি, প্রতিদিন রাতে দুষ্টমি। দিন যত যাচ্ছে আমার মধ্যে অন্যরকম একটা পরিবর্তন আসতেছে, মানে দিন যাচ্ছে, আমি ছোট কিন্তু তারপরে আমার মধ্যে কিরকম যেন একটা অন্যরকম একটা পরিবর্তন আমি নিজেই ফিল করতেছি। তো এভাবে অনেক দিন কেটে গেল। হঠাৎ আমার মামাতো ভাই ঢাকায় থাকতো, ঢাকা থেকে আমার মামাতো ভাই আসলো। সে আমার 2 বছরের সিনিয়র। আমি যখন ক্লাস 5-এ পড়ি তখন সে ক্লাস 7-এ পড়ে। তো আসার পরে তার সাথে রাতে ঘুমাইলাম। ঘুমাইতে গিয়ে তার সাথে আমার খুব ভালো সম্পর্ক, মানে অনেকদিন পর আসছে, দুষ্টুমি করি, একটু কথাবার্তা বলি, হাসাহাসি করি, পারাপারে করি, বুঝেনি তো বাচ্চারা আর কি, দুইটা বাচ্চা এক জায়গায় হলে কি হয়, যেমন হয় আর কি, তখন তো ধরতে গেলাম আমরা বাচ্চাই। তো তারপরে আমরা হাসাহাসি করে শুয়ে পড়লাম। যখন দেখলাম সবাই ঘুমিয়ে গেছে, ঘুমিয়ে যাওয়ার পরে ভাইয়াকে বললাম, তো ওকে আমি ভাইয়া বলেই ডাকতাম, যদিও আমার 2 বছরের সিনিয়র, আমি ভাইয়া বলে ডাকতাম যে ভাইয়া তোমাকে একটা কথা বলবো। মানে কথা, ও ভাইয়ার সাথে কথা বলতে 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 এক পর্যায়ে যাইয়া আমার মনে হলো যে ভাইয়ার কাছে বিষয়টা শেয়ার করি। মানে তখন তো আমার কাছে সিক্রেট বলতে কোনো কিছু নেই, কারণ আমি তো সিক্রেট মানে প্রাইভেসি, এই প্রাইভেসি বিষয়টা তো বোঝার মতো জ্ঞান আমার হয় নাই। এখন যেরকম অল্প বয়সে বাচ্চাদের প্রাইভেসির বিষয়টা থাকে, বা অনেকেই মনে করে যে প্রাইভেসি আছে, কিন্তু এরকম কোনো বিষয় আমার মধ্যে তখন কাজ করে নাই। মানে হয়তো অন্যদের মধ্যে করছে কিন্তু আমার মধ্যে করে নাই, মানে একটা বোকাশোকা ভাব এরকম আর কি। তো আমি কি করলাম, ওই ভাইয়াকে বললাম যে ভাইয়া আমি আমার ভাইয়ের ফোনে এগুলা এগুলা দেখছি রাতে, ভাইয়া দেখে। তো ভাইয়া এই কথা শোনার পর বলতেছে, তারপর তারপর কি করলি, তুই দেখছস? পরে আমি বলছি, আমি যখন বলছি তুই দেখছস, এটা বলার পরে আমি হেসে দিছি। হেসে দেওয়ার পরে বলতেছে যে তার মানে তুইও দেখছস। আমি তখন এক পর্যায়ে বললাম যে হ্যাঁ আমিও দেখছি, তুমি কি এগুলা দেখছো? তো এটা শোনার পরে ভাইয়া বলতেছে যে আমি তো এটা রেগুলার দেখি, এগুলা তো আমাদের শহরে, আমাদের ঢাকায় এগুলা অ্যাভেলেবল চলে, প্রায় সব ফোনে এগুলা থাকে। তো পরে আমি ভাবলাম যে হয়তো এই জিনিসটা নর্মাল, মানে তখন আমি চিন্তা করলাম হয়তো এই জিনিসটা নর্মাল, যেহেতু ঢাকায় প্রায় সব ফোনে থাকে। তো কথা বলতে বলতে ভাইয়া বলল যে আর কি করছস, ভিডিও দেখে কিছু করছস? তো আমি বললাম যে আমি কি করব। তো পরে এক পর্যায়ে অনেক কথা বলার পরে ভাইয়া বলতেছে, জানোস ভিডিও দেখা এটা এটা করলে অনেক মজা পাওয়া যায়, মানে খারাপ কাজ। তো পরে আমি ভাবলাম যে মানে যখন এই কথাটা বললো, এই কথা বলার পরে আমার মধ্যে অন্যরকম একটা অনুভূতি কাজ করলো হঠাৎ করে, কি বলে এটা করলে ভালো লাগে বা এরকম একটা কিছু, মানে এরকম কিছু আমার মধ্যে ফিল হওয়ার পরে ভাবলাম যে তাহলে একদিন করে দেখি কি হয়। তো ওই যে শয়তান তো আমার মাথায় অলরেডি ভর করে আছে, যেই বলা সেই কাজ। যাক, প্রথম দিন আমার কাছে খুব মানে মনে হলো যে এর থেকে ভালো কাজ পৃথিবীতে আর কোনোটাই নেই, আমার কাছে এটাই মনে হলো অনেস্টলি। তখন যেটা মনে হয়েছে আমি সেটাই শেয়ার করলাম, যে আমার কাছে মনে হয়েছে যে এর থেকে ভালো কাজ দুনিয়াতে আর একটাও নেই। তারপরে আমি ভাবলাম যে এত সুন্দর একটা কাজ আমি এতদিন জানি না, আমি এত বোকা, এটা ভাইবা আমি ঘুমিয়ে গেলাম। কিন্তু কেমন যেন মানে এই কাজ করার পরে আমার শরীরটা এত দুর্বল হয়ে গেল, আমার ঘুম মানে চোখ মানে ঘুমে হয়ে গেল। পরে আমি ভাইয়াকে বললাম, ভাই আজকে ঘুমিয়ে যাই। তো পরে আর বিষয়টা হলো, আমরা কিন্তু এখানে একটা বিষয় যে আমরা দুজনে একসাথেই করেছিলাম, খারাপ কাজ আমরা দুজনে একসাথেই করেছিলাম। তারপরে আমি দুজনেই বললাম যে আজকে ঘুমিয়ে যাই। তুমি ঘুমিয়ে গেলাম। ঘুম থেকে ওঠার পরে ভাইয়া বলতেছে যে আমি আজকে চলে যাব, তাহলে তুই আমার সাথে যোগাযোগ রাখিস, আমার আব্বুর নাম্বারে ফোন দিস। সে চলে গেল, আমি স্কুলে চলে গেলাম। স্কুলে যাওয়ার পরে আমি আবার আজকের যে নতুন অভিজ্ঞতা, এই নতুন অভিজ্ঞতা আমি আমার ওই যে সো কল্ড বেস্ট ফ্রেন্ড তাদের কাছে শেয়ার না করা পর্যন্ত মানে আমার কাছে ভালোই লাগছে না, মনে হচ্ছে ক্লাসের ভিতরে শেয়ার করি, কিন্তু না, এটা তো আর সম্ভব না, ক্লাসের ভিতরে তো শেয়ার করা সম্ভব না। কি করলাম, ক্লাস শেষ করে ওদের বললাম যে আজকে ধরে নতুন একটা জিনিস বলবো। তো তারপরে সেই আগের মতোই কলা বাগানে সেই লাস্ট
পর্যায়ে গিয়ে একটা কলা গাছের আড়ালে বসলাম। বসার পরে সেখানে ওদেরকে বিষয়টা বললাম, দেখালাম যে এইভাবে এটা এটা করতে হয়। তো এটা দেখার পরে ওরা অবাক, কারণ ওরা তো আসলে গ্রামের ছেলে পেলে, জীবনে এসব চিন্তা তো ওদের মাথায় কোনোদিন ভুলেও আসে নাই। বা আমি যদি না বলতাম তাহলে হয়তো ওরা পরবর্তী 2-4-5 বছরের মধ্যে এই বিষয়গুলো জানতো কিনা আমি নিজেও জানি না। এই অপরাধ বোধটা এখন আমার মাঝে কাজ করে। যাই হোক, তারপরে আমি ওদের কাছে বলার পরে ওইখান থেকে কথাবার্তা শেষ করে চলে আসলাম। এভাবেই দিন কাটছে। আর দিন যত যাচ্ছে আমি প্রতিনিয়ত খারাপ কাজে আরো বেশি ভাবে আকৃষ্ট হচ্ছি। এমন কোনো রাত নাই যে আমি খারাপ কাজে লিপ্ত হইনি, এরকম কোনো রাতই নেই, একটা রাতও বাদ যায় নাই। শুধু এক রাত বাদ নাই, এমনও রাত গেছে 3 বার 4 বার 5 বার আমি খারাপ কাজে লিপ্ত হয়েছি। এভাবে চলে গেছে বেশ কিছুদিন বলতে 2-3 বছর চলে গেছে। এভাবেই দিন যাচ্ছে। আর আমার মধ্যে অমানুষের যে একটা ছাপ, দিন দিন আমার শরীরের মধ্যে অমানুষের ছাপ লাগতেছে। মানে আমার মনের ভিতরে একটা দুষ্ট জানোয়ার মানে বৃদ্ধি পাচ্ছে, আমি ফিল করতেছি। কিন্তু ফিল করতেছি বলতে এরকম ফিল তখন আমার হয় নাই, কিন্তু এখন ফিল করি। তখন আমার মনের ভিতরে একটা দুষ্ট জানোয়ার আস্তে আস্তে বড় হচ্ছে। তারপরে আমি ক্লাস যখন 7-এ পড়ি, 7-এ লাস্টের দিকে, অক্টোবর বা নভেম্বরের দিকে, সামনে পরীক্ষা আর কি, পরীক্ষা দিব, এইটা চলে যাবো। ওই সময়ে তো ওই বড় ভাইয়ের সাথে, যে বড় ভাইটা ঢাকায় থাকে, তার সাথে রেগুলার কথা হয়। সে এর মাঝখানে আমি একটা ফোন কিনছি, নোকিয়া মোবাইল, নোকিয়া যে ওই যে আপনার জাভা ফোনগুলো ছিল, ওই একটা পুরাতন একটা ফোন কিনছিলাম। তো কেনার পরে আমি ওই বড় ভাইয়ের সাথে রেগুলার কথাবার্তা হয়। তার থেকে মোবাইলের আমি কিছু বুঝতাম না, তার থেকে শিখে নেই কি করতে হয়, কোথায় গেলে কি পাওয়া যায়, কিভাবে ইন্টারনেট কানেক্ট করতে হয়, কিভাবে ইন্টারনেট চালাইতে হয়, এগুলো আর কি তার থেকে আস্তে আস্তে শিখে নিই। এটা হলো 2012 সালের দিকে আর কি। তো তারপরে আমি ওর কাছ থেকে ওই ইন্টারনেট ব্রাউজিংটা শিখলাম। শেখার পরে কিভাবে এই দুষ্টু ভিডিও বা খারাপ ভিডিও ইন্টারনেটে সার্চ করতে হয়, কোন ওয়েবসাইট থেকে এগুলা ডাউনলোড করা যায়, এগুলো আমি ওর থেকে শিখলাম। আমার বড় ভাই যে ঢাকায় থাকে তার কাছ থেকে আমি এগুলো শিখলাম। এগুলা শিখি। আর আমি প্রতিদিন দেখা যায় নতুন নতুন ভিডিও ডাউনলোড করি, প্রতিদিন নিত্য নতুন ভিডিও ডাউনলোড করি। ওই বড় ভাই যেভাবে বলে আজকে এই ভিডিও দেখ, অমক স্টার, অমক স্টার, তমক স্টার, অমক স্টারের ভিডিও দেখ, অমক স্টারের ভিডিও দেখ, এগুলা সে বলে, আমি এগুলা দেখি। মানে তার কাছ থেকে শুনে শুনে আমি এই ভিডিওগুলা ডাউনলোড করি। এভাবে দিন যাচ্ছে। তো আমি এভাবে প্রায় 1 বছরের মতো হয়ে গেছে। তখন আমি ক্লাস জিএসসি পরীক্ষা দিব আর কি। তো ওই পরীক্ষার পরে একটা লং ছুটি থাকে। তো পরীক্ষা দেওয়া শেষে তো ওই আমার বড় ভাই তখন এসএসসি পরীক্ষা দিবে আর কি, এসএসসি পরীক্ষা দিবে। তো সম্ভবত কোনো একটা ছুটি। তো আমাদের জিএসসি পরীক্ষার পরে যে ডিসেম্বরে যে বন্ধটা থাকে, এই ছুটি। তো আমি বাসায় থাকি, সারাদিন এই কুকর্ম করে বেড়াই, যে কোন ভিডিও, মানে সারাক্ষণ মাথায় চিন্তা একটাই যে কোন নতুন ভিডিওটা আজকে ডাউনলোড করব। মানে চিন্তা একটাই যে আজকে কোন নতুন ভিডিওটা ডাউনলোড করা যায়, এইসব চিন্তা নিয়ে ঘুরি। আর সারাদিন ওই যে বন্ধুগুলো, আমার স্কুলের বন্ধুগুলো ছিল, তাদের সাথে থাকি। আর তাদেরকে এই ভিডিওগুলো, নতুন নতুন ভিডিও ডাউনলোড করে ওদেরকে দেখাই 3 জনে একসাথে কোন একটা আড়ালে যাই, কলা বাগানে যাই, যাইয়া দুষ্ট কাজ করে চলে আসি। তো ওই বড় ভাই, ঢাকার বড় ভাইটা হঠাৎ একদিন বলতেছে যে এই জানোস, আরেকটা অপশন আছে এর থেকে ভালো, এমনকি এর থেকে শিহরিত। পরে আমি বললাম যে সেটা কি অপশন? পরে বলতেছে যে ভিডিও দেখার থেকে, ভিডিওতে আমরা যেগুলা দেখি এটা তো ইংলিশ, কোনো কথা থাকে না, আমরা তো কথা বুঝি না। কিন্তু যেটা আমি বলবো এটা হলো একটা গল্প, কিন্তু বাংলাতে। তো বাংলাতে শোনার পরে মানে আমার মধ্যে অন্যরকম একটা মানে আপনার কি বলে অনুভূতি ফিল হইলো। আর ওইটা পড়ার জন্য, যে গল্প, ওইটা পড়ার জন্য আমার মধ্যে খুব আকাঙ্ক্ষা সৃষ্টি হয়ে গেল যে বাংলা যেহেতু, তাহলে এটা তো অবশ্যই ভালো লাগবে। তো তারপরে আমি ওরে বললাম যে কি গল্প, কিভাবে এই করবো। তো আমারে বললো যে খারাপ গল্প, অশ্লীল গল্প লেখা, বা এখানে একটা এটা আপনারা অনেকেই জানেন যে কি গল্প, যারা 90s-এর বাচ্চা, মানে 90s-এ যারা আছেন, আমি ড্যাম শিওর না, কিন্তু আমি শিওর যে অনেকেই এই গল্প হয়তো পড়ছেন বা কারো না কারো কাছ থেকে এই গল্প কথাগুলো শুনছেন বা এই গল্প সম্পর্কে জানছেন যে আমি কোন গল্পের কথা বলতেছি। তো আমি ওই গল্প মানে গুগলে সার্চ করলাম।
সার্চ করে দেখি যে একটা গল্প আমার সামনে আসছে, তো আমি ওই পেজে ওপেন করলাম। পেজটা ওপেন করার পরে আমি গল্প পড়তে লাগলাম। তো যত গল্প পড়তেছি আমার কাছে ভালো লাগতেছে, গল্প পড়তেছি আমার কাছে ভালো লাগতেছে। তো গল্প এভাবে পড়তে পড়তে গল্প একটা শেষ, নিচে গেলাম, দেখি আমাকে সাজেস্ট করছে আরো 2-3টা গল্প। তো ওইখান থেকে আমি সবার উপরে যে গল্পটা সেটাই আমি পিক করলাম, পিক করে সেটা আমি পড়া শুরু করলাম। এটা পড়তেছি, এভাবে পড়তে 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 প্রায় 8-10টা গল্প আমি পড়লাম। 8-10টা গল্প পড়ার পরে এর মাঝখানে আরো 2-3 বার আমি খারাপ কাজ করছি গল্প পড়ার মাঝখানে। তো তারপরে আমি ভাবলাম যে আসলেই তো এগুলো তো ভিডিওর থেকে বেশি শিহরিত। তো তারপরে আমি ভাবলাম যে এটা তো আমার ওই যে বন্ধুদের সাথে শেয়ার করতে হবে। তারপর বন্ধুদের সাথে শেয়ার করলাম, বন্ধুদের সাথে শেয়ার করে তখন প্রায় সবাই বাটন ফোন বা কেউ কেউ জাবা এগুলা ফোন আর কি ইউজ করতো। আমরা তখন SMS এ কথা বলতাম, মোবাইলের যে মেসেজ আছে এই মেসেজ থেকে যে SMS এ কথা বলতাম। তো SMS এর মাধ্যমে বলতাম যে আজকে এটা করছি, এটা হবে, এটা তুই এটা নিয়ে দেখতে পারিস বা এটা এভাবে করতে পারিস। তো তারপরে ওই আমরা 3জন, আমরা যে 4জন, আমার 3টা বন্ধু আর আমি, আমরা 4জন রেগুলার এইগুলার মধ্যে আছি। আমাদের পড়ালেখা এগুলার প্রতি কোনো ভ্রুক্ষেপ নেই। আমাদের চিন্তা একটাই যে গল্প পড়তে হইব, ভিডিও দেখতে হইব, এগুলো আমাদের মাথায় চিন্তা, সারাদিন এগুলাই ঘুরপাক। তো ওই গল্পগুলা যখন পড়ি আস্তে আস্তে আমি ফ্যামিলি রিলেটেড যে গল্পগুলো আছে এগুলার ভিতরে ঢুকে গেলাম। ফ্যামিলি গল্পগুলা আমি আস্তে আস্তে পড়া শুরু করলাম। পড়তে পড়তে এক পর্যায়ে আপনারা অনেকেই জানেন মা বোন সব রিলেটেড অল টাইপ অফ গল্প, ফ্যামিলি রিলেটেড, ভাবি, এগুলা রিলেটেড আমি গল্প পড়তে শুরু করলাম। এই গল্প যত পড়ি আমার মনের ভিতরের যে জানোয়ার, এটা দিন যত যায় তত বড় হয়। একটা করে দিন যাচ্ছে আর আমার মনের ভিতরের জানোয়ারটা বড় হচ্ছে। আস্তে আস্তে জানোয়ারটা মনে হচ্ছে যে আমার থেকে বেরিয়ে আসবে, এরকম আমি ফিল করতে শুরু করলাম। আমি আমার চারপাশে আমি কোনো নারী দেখলে সেটা আমি সম্পর্ক হিসেবে আমি আমার চারপাশে নারীদেরকে দেখা বন্ধ করে দিলাম। বন্ধ করে দিলাম বলতে বন্ধ হয়ে গেল। আমার কাছে কোনো মেয়ে আমার সামনে আসলে বা নারী যেই আসুক আমার সামনে, সে আমার কোন সম্পর্কের, এটা আমার মাথায় কাজ করার আগে তার সাথে যে খারাপ সম্পর্ক বা ওই যে গল্পগুলো আমি পড়তাম ওই চরিত্রগুলা আমি তার মধ্যে ফিল করতে শুরু করলাম। যে প্রত্যেকটা সম্পর্কের সাথে যে এ আমার কাকি হয়, এ আমার চাচি হয়, এ আমার মামি হয়, এ আমার বাবি হয়, এ বোন হয়, এই সম্পর্কগুলোর সাথে আমি ওই যে আমি গল্পগুলা পড়তাম ওই গল্পের চরিত্রের সাথে আমার কেমন যেন দিন অটোমেটিকলি ওইগুলা আমার চোখের সামনে ভেসে উঠতো। যে যাকেই দেখতাম, যে আমার ভাবিকে দেখলে আমার ভাবি রিলেটেড যে গল্পগুলা বলতাম এইগুলো আমার মাথায় চলে আসতো। তো এগুলার জন্য আমি দিন দিন প্রায় দিন যত যাচ্ছে মনে হচ্ছে যে আমি একটা অমানুষ হয়ে যাচ্ছি। অমানুষ হয়ে যাচ্ছি না, আমি তো অমানুষ হয়ে অলরেডি গেছি। তখন আমি ফিল করলাম আমি অলরেডি অমানুষ হয়ে গেছি। কারণ যেহেতু আমি আমার কোনো সম্পর্ক দিকে আমি এখন আর আমার কোনো নজর নাই, আমার কাছে কোনো সম্পর্ক তখন ম্যাটার করতেছে না, এরকম আমার মনে হচ্ছে। তো এইভাবে প্রায় বেশ কিছুদিন যাওয়ার পরে আমার কেমন যেন হঠাৎ মনে হলো যে আমি সম্ভবত পাগল হয়ে গেছি, যে না আমি আর মানুষ নাই, আমি একটা পাগল উন্মাদ হয়ে গেছি, আমি একটা জানোয়ার হয়ে গেছি, আমি একটা পশু হয়ে গেছি। কারণ আমার মধ্যে কোনো বিবেক, আমার মধ্যে কোনো মনুষ্যত্ব, আমার মধ্যে কিচ্ছু নাই। আমি এক কথায় একটা নরপশু, এরকম হয়ে গেছি আমি। এর মাঝখানে আমি এই যাকেই দেখতাম আমার কাছে আসতো বা আশেপাশে ঘুরতো, তাদেরকে দেখে কত খারাপ কাজ যে তাদেরকে ভাইবা করছি এটার কোনো হিসাব নেই। তাহলে চিন্তা করেন যে আমি তাদেরকে ভাইবা এত খারাপ কাজ করি, তাহলে আমার মেন্টালিটি কতটা নিচে, কতটা জঘন্য পর্যায়ে আমার মেন্টালিটি চলে গেছে। তারপরে আমি চিন্তা করলাম যে হায় আল্লাহ, আমি এগুলো কি করতেছি। হঠাৎ ওই যে একটা কথা আছে না, যে মানুষের মধ্যে হঠাৎ আল্লাহ তাআলা হেদায়েত দান করে, আসলে হেদায়েতের মালিক আল্লাহ। হেদায়েত যদি আল্লাহ তাআলা যদি হেদায়েত না দেয়, তাহলে পৃথিবীর কোনো শক্তি নাই হেদায়েত প্রাপ্ত হওয়ার।
কোনো ব্যক্তির শক্তি নেই হেদায়েত প্রাপ্ত হওয়া। ঠিক আমার সাথে সেই ঘটনাটাই হয়েছে। হঠাৎ আমার মনে হইলো যে আল্লাহ আমি এগুলো কি করতেছি, আল্লাহ উপায় নাই, আমি এগুলো কি করতেছি এগুলা। মানে আমার ভিতরে মানে সব ধুমড়ে মুচড়ে ভেঙে যাচ্ছে, আমি কি করতেছি এগুলা, আমি কি মানুষ। তারপরে আমি চিন্তা করলাম যে এগুলা থেকে যে কোনোভাবে বের হইতে হবে। কিন্তু আমার একটা পজিটিভ দিক ছিল, যেটা আমি মনে করি যে আমি যে জিনিসটা ভাবতাম যে এটা করব, আমি ওইটার জন্য বিলম্ব করতাম না। যেই ভাবা সেই কাজ শুরু করে দিতাম, যে যখন ভাবতাম তখন আমি কাজ শুরু করে দিতাম। তো ভাবলাম যে আজকের পর থেকে ভালো হয়ে যাব। তখন আমি এসএসসি পরীক্ষা দিলাম। এই চিন্তাটা করলাম এসএসসি পরীক্ষার সময়, মানে এসএসসি পরীক্ষার পরে। এতদিন পর্যন্ত আমি সেই পশুর মতোই আমার মনে চিন্তা ভাবনা এগুলা ছিল। এসএসসি পরীক্ষা দিলাম। এসএসসি পরীক্ষা দেওয়ার পর লং ছুটি চিন্তা ভাবনা করলাম যে এখনই সুযোগ নিজেকে পরিবর্তন করার। এখন যদি নিজেকে পরিবর্তন না করতে পারি তাহলে আমি বা আমাকে দ্বারা বড় ধরনের কোনো অঘটন ঘটে যাবে। যে আমি কখন কোনো সম্পর্ক না দেখে কার সাথে কোন অপরাধে জড়িয়ে যাব আমি নিজেও কখনো কল্পনা করতে পারতেছিলাম না, যে কোন অপরাধে জড়িয়ে যাই। এটা ভাইবা আমি চিন্তা করলাম যে নিজেকে পরিবর্তন করার এটাই একমাত্র সুযোগ। এখন যেভাবেই হোক নিজেকে পরিবর্তন করতে হবে। ওই যেই ভাবা সেই কাজ। ওই দিন হাতে আর ফোন নিলাম না, রাতে হাতে আর ফোন নিলাম না। ফোন না নিয়ে ভাবছি কিভাবে নিজেকে পরিবর্তন করা যায়। নিজেকে পরিবর্তন করার উদ্দেশ্যে কি কি করা যায় এগুলা ভাবতেছি, যে কি করলে নিজেকে পরিবর্তন করা যায়। তারপর রাতে আমার আর ঘুম হলো না, সারা রাত জেগে আছি, এক ফোঁটা চোখে ঘুম নাই। পরে মাইকে ফজরে আজানের শব্দ পেলাম যে ফজরে আজান হচ্ছে। উঠলাম, উঠা বাইরে গেলাম, বাইরে যাইয়া অজু করলাম, টিউবওয়েলে অজু কইরা মসজিদের দিকে রওনা হলাম। মসজিদে যাইয়া ফজরের নামাজ পড়া বসে আছি। সবাই চলে যাচ্ছে, আমি বসে আছি। এমনিতে কোনোদিন নামাজও পড়ি না। ও এর মাঝে একটা কথা বলা বাকি আছে, সেটা হলো যে আমি যখন মানে নামাজ পড়তাম, আমি নামাজের মধ্যেও মানে এই বিষয়গুলো আমার চোখে ভাসতো, ওই ভিডিওগুলো চোখে ভাসতো, ওই স্টোরিগুলো আমার চোখে ভাসতো, নামাজের মধ্যেও হইতো। তখন মানে অপরাধ বোধ মনের ভিতরে সৃষ্টি হইতো। কিন্তু ওই অপরাধ বোধ শুধুমাত্র তখনকার পর্যন্ত স্থায়ী ছিল। ওই যখন নামাজ পড়তাম তখন অপরাধ বোধ হইতো, মসজিদ থেকে বের হয়ে যখন চলে আসতাম তখন আর কিছু মনে হইতো। তারপরে আমি সবাই যখন চলে যাচ্ছে তো আমি বসে আছি। আমি বসে থাকা দেখে হুজুর বলল, কি হয়েছে কিছু বলবা? পরে আমি আস্তে আস্তে হুজুরের কাছে গেলাম, যা বললাম যে সবাই চলে যাক, আপনার সাথে আমার একটু কথা আছে, আমাকে একটু সময় দিবেন। পরে হুজুর বলল যে আচ্ছা ঠিক আছে, তুমি একটু বসো, সবাই যাওয়ার পরে তারপরে তোমার সাথে কথা বলবো। তো সবাই চলে গেল। যাওয়ার পরে আমি হুজুরকে পুরো ঘটনাটা শুরু থেকে ওই দিন পর্যন্ত পুরোটা আমি তাকে বললাম। বলার পরে আমার কথাগুলো শুনে হুজুর, আমি দেখলাম যে হুজুরের চোখ টলমল করতেছে, মানে কাঁদো কাঁদো অবস্থা। আমি তখন বুঝতে পারতেছি না যে হুজুর আমার কথাগুলো শুনে হুজুরের চোখ টলমল কেন করছে, সেটা আমি সেদিন বুঝতে পারিনি। তারপরে হুজুর আমারে বলল যে আচ্ছা ঠিক আছে, আমি তোমার কথাগুলো শুনলাম, এখন আমি তোমাকে যে পথ দেখাবো বা আমি তোমাকে যেভাবে বলবো তুমি কি সেভাবে চলতে পারবা বা থাকতে পারবা? পরে আমি বললাম যে হ্যাঁ একটু কষ্ট হবে যদিও, কিন্তু আমি পারবো। তারপর আমি হুজুরের কথা মতো বললাম যে আমার কি করতে হবে আপনি বলেন। তো হুজুর বলল যে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হবে, প্রতিদিন তাহাজ্জুদে নামাজ পড়তে হবে, আর বৃহস্পতিবার আর সোমবার সপ্তাহে এই 2 দিন রোজা রাখতে হবে। তো আমি মাত্র এসএসসি পরীক্ষা দিয়ে আসলাম, যদিও তখন ফ্রি টাইম, আমার কাছে একদিকে সময় আছে, আর দ্বিতীয় কথা আমার কাছে এই কাজগুলো করা একটু কঠিন। হঠাৎ করে 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদের নামাজ, আবার রোজা রাখা, এগুলো যদিও কঠিন, কিন্তু আমি মনে মনে শপথ করলাম যে আমি এগুলা করবই, আমার করতেই হবে। কারণ নিজেকে পরিবর্তন না করলে পরে আমি জীবনে নিজেকে ক্ষমা করতে পারবো না, আর আমি মারা গেলে কি হবে এটা স্বয়ং আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানে না। তারপর আমি হুজুরকে বললাম ঠিক আছে আজকে থেকে তাহলে শুরু করি। তারপরে হুজুরের কথা মতো আমি 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করলাম। প্রতিদিন এসে তাহাজ্জুদের নামাজ পড়ি, শুক্রবার সোমবার রোজা রাখি। এভাবে 2 সপ্তাহ গেল। টানা 2 সপ্তাহ আমি যখন এইভাবে নামাজ পড়লাম, তাহাজ্জুদের নামাজ পড়ি, রোজা রাখি, তো এটা দেখার পর হুজুর আমাকে বলল যে তোমার আরেকটা কাজ করতে হবে, তুমি যদি আরেকটা কাজ করতে পারো আমি আশাবাদী তুমি পুরোপুরি
তুমি যে পথে ছিলা ওই পথ থেকে তুমি পুরোপুরি বেরিয়ে আসবে। পরে আমি বললাম যে সেটা কি কাজ? পরে বললো তোমার 40 দিনের তাবলিগের জামাতে যেতে হবে, 40 দিনের আল্লাহর রাস্তায় ঘুরে আসো, ইনশাল্লাহ তোমার সকল পরিবর্তন তোমার মধ্যে, আমি আশাবাদী হয়ে যাবো। তো হুজুরের কথা মতো আমি তাবলিগে চলে গেলাম। যাওয়ার পরে সেখান থেকে 40 দিন কাটানোর পর আমার মাথায় আর এগুলার কোনো চিন্তা নেই। আমি দিনের পথে আছি, সারাদিন হুজুরের সহবতে ছিলাম, সারাদিন হুজুররা যা করতো, সবাই যা করতো আমি সেগুলো করতাম। হাদিস কোরআন পড়তাম, সব সময় হাদিসের বই নিয়ে থাকতাম, কোরআনের কিছু আয়াত টায়াত পড়তাম, হাদিসের বইগুলা পড়তাম। তো 40 দিন শেষে, যেদিনকে 40 দিন শেষ, সেদিন আমি বাড়ি আসতেছি, তো গাড়িতে বসে আছি। ওই সময় হঠাৎ আমার পূর্বের কথাগুলো মনে পড়লো, যে আমি কেমন ছিলাম। ওই কথাগুলো মনে পড়ে আমার চোখ দিয়ে পানি পড়া শুরু হলো। আমি আপনাকে বলে বোঝাতে পারবো না যে তখন আমার কতটা কষ্ট লাগছে, যে আমি জীবনে কি করছি, যে মানে আপনারে আমি কিভাবে বোঝাই যে আমার এতটা কষ্ট লাগছে। তারপর তখন আমি বুঝতে পারলাম যে ওই দিন কেন হুজুরের চোখে পানি আসছিল। যাক, তারপরে বাড়ি আইসা স্বাভাবিক জীবনযাপন শুরু করছি, বিয়ে করছি, 2টা বাচ্চা হয়েছে। যাক, আলহামদুলিল্লাহ, এখন অনেক ভালো আছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন আল্লাহর রাস্তায় এইভাবে অটুট থাকতে পারি। আর পূর্বের যে ভুলগুলো আমি করছি, আল্লাহ যেন এগুলো আমাকে মাফ করে দেন। তো যাই হোক, এই ছিল বড় ভাইয়ের পাঠানো গল্প। আপনাদের কাছে কেমন লাগছে আমি জানি না, কিন্তু আমি আমার মতো করে স্পষ্টভাবে যেভাবে লেখা ছিল আমি ঠিক সেভাবে তুলে ধরার চেষ্টা করছি। জানি না আমি কতটুকু তুলে ধরতে পারছি। আপনাদের মাঝেও যদি এরকম কারো কোনো গল্প, সেটা যে কোনো রিলেটেড, জীবনের যে কোনো গল্প যদি আপনাদের কাছে থাকে, যদি আপনারা চান যে আপনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনার এই গল্পটা তুলে ধরবেন, তাহলে আমাদের পেজে অথবা ইমেইলে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, যে কোনো ভাবে যোগাযোগ করে আপনি আপনার গল্প আমাদের মাঝে পাঠাতে পারেন। আমরা অবশ্যই আপনার গল্পটা মানুষের মাঝে বা সোশ্যাল মিডিয়ায় আমরা প্রচার করার চেষ্টা করব। আর অবশ্যই আপনি যদি চান যে গোপনীয়তা রক্ষা করে আপনার গল্পটা পাবলিশ করতে, অবশ্যই 100% গোপনীয়তা রক্ষা করে আপনার গল্প আমরা সোশ্যাল মিডিয়ায় পাবলিশ করব। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত, সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।